এই চিচকাঁদুনে ভালো করে দেখ নিজের পেন্সিল বক্সটা। সব জিনিসগুলো ঠিকই আছে, কোনো জিনিস এদিক থেকে ওদিক যায়নি, বুঝেছিস? এই রতন, ভালো করে মন দিয়ে পড়াশোনাটা করিস, ঠিক আছে? রতন আর অরবিন্দ, আমরা সমস্ত শিক্ষক আর বোর্ড সবাই জানি যে তোমাদের উপর কি ঝড় গেছে। এতদিন ধরে স্কুলের বাইরে থাকা, পড়াশোনার বাইরে থাকা খুব একটা সহজ কাজ নয় বাবা। কিন্তু বাবা, জীবনে উন্নতি করতে গেলে এক্সাম তো তোমাদের দিতেই হবে। সেই জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের দুজনের জন্য দ্বিতীয়বার এক্সাম নেওয়া হবে। কিন্তু হ্যাঁ, এক্সাম তোমাদের পাশ করতেই হবে। সরি বাবা, তোমরা দুজন ফেল করেছো। স্যার, আমাদের আরেকটা সুযোগ দিন, আমরা ঠিক পাস করব। আপনি তো আমাদের অবস্থা জানেন, মিলিটারি ক্যাম্পে ছিলাম, ঠিক করে পড়তে পারিনি। স্যার, সবে বাড়ি এসেছি, কিছুটা সময় দিন, আমরা পুরো সিলেবাস কভার করে দেব, আপনাকে পাস করেই দেখাবো। ঠিক আছে, তোমাদের দুজনকে আমি আরেকটা চান্স দিচ্ছি। এমনিতেই তোমাদের তো আরেকটা চান্স অবশ্যই পাওয়া উচিত। থ্যাংক ইউ স্যার। সত্যি খুব ভালো লাগে বাবু, তুই এত পড়াশোনা করছিস, এত পরিশ্রম করছিস, এটা দেখে। বাবা, কিছু বই কিনতে হবে, আর কিছু গাইডসও কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ, কত খরচ হবে? ভালো হয়েছে, আমারও। আমরা ঠিক পাস করে যাব। কিছু বলতে পারছি না। জানিস অরবিন্দ, আমার ভয় করছে। কিসের ভয়? জানি না, কিন্তু ভয় করছে। ICCW, ইন্ডিয়ান কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার, ওনারা আমাদের কাছে ফর্ম পাঠিয়েছিল এই দুজনের জন্যে, রতন আর অরবিন্দের জন্যে। আমি সেটা ফিল আপ করে পাঠিয়ে দিয়েছি। ভেবেছিলাম, কে জানে, হয়তো এই দুজন সাহসী ছেলেকে রাষ্ট্রীয় সাহসিকতা পুরস্কারের জন্য নমিনেট করা হতে পারে। আর আনন্দের বিষয় এটাই যে আমাদের এই দুই সাহসী ছেলেকে নমিনেট করা হয়েছে। দিল্লিতে ডাকা হয়েছে এদেরকে, আর প্রধানমন্ত্রী নিজের হাতে এদেরকে পুরস্কৃত করবেন। আর তারপর এই দুজন ছেলে, এমনকি সমস্ত ছাত্ররা রাষ্ট্রপতির সাথে দেখা করবে। তারপর সব ছাত্ররা 26শে জানুয়ারি
প্যারেডে অংশগ্রহণ করবে রাজপথে। গ্রামবাসীরা, এই প্রথমবার আমাদের গ্রামের কোনো বাচ্চা এত বড় পুরস্কার পেতে চলেছে। অরবিন্দ আর রতন, এরা দুজন দিল্লি যাবে সাহসিকতার পুরস্কার সমারোহে অংশ নিতে, আর প্রধানমন্ত্রী এদের পুরস্কার প্রদান করবেন, আর ওরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে। খুব ভালো, খুব ভালো। তোমরা দুজনে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করেছো। এই দুজন সাহসী ছেলের কথা অনুযায়ী আমরা আমাদের সায়েন্স টিচার সুমিত স্যারকে খুব শ্রদ্ধা করি। সন্ত্রাসবাদীরা ওনাকে মেরে ফেলেছে। ওনার মৃতদেহ স্কুলের কম্পাউন্ডে পড়ে থাকতে দেখে আমাদের আর সহ্য হলো না, আর আমরা ওদের পিছু ধাওয়া করলাম। 13 বছরের রতন আর 15 বছরের অরবিন্দ, এই দুজন বাচ্চা ছেলে নিজেদের সাহসিকতার প্রমাণ দিয়েছে আর সশস্ত্র সন্ত্রাসবাদীদের পিছু ধাওয়া করে, আর ওই দুজন অপরাধীর মধ্যে একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। রতন বিশ্বাস আর অরবিন্দ দাস, ডাকুয়াপাড়া গ্রাম, জেলা কামরূপ, অসম। স্যার এসে গেছেন, আপনারা দুজনকে ভেতরে রেখেছেন, আসুন। তোমরা দুজন আমার কাছে কি চাইছো? আমরা চাকরি খুঁজছি স্যার। যে কোনো সরকারি চাকরি হলে চলবে স্যার, শুধু পার্মানেন্ট হওয়া চাই। আমরা মন প্রাণ দিয়ে কাজ করব স্যার। আমি কোনো শিল্পপতি বা সরকারি চাকরি দেওয়ার ঠিকাদার নই। খুব বেশি হলে আমি তোমাদের নাম রেকমেন্ড করতে পারি। আপনি একবার বললেই আমাদেরকে যে কেউ চাকরি দিয়ে দিতে পারে। আপনি আমাদের এই জেলার রাজার থেকে কিছু কম নন স্যার। বাস বাস, এই রাজাটা যা দ্বিতীয়বার বলতে হবে না। এটা গণতন্ত্র ভাই, গণতন্ত্র। আর আমি জনগণের চাকর। আর আমি যদি রাজা মহারাজের মতো ব্যবহার করি, তাহলে পাবলিক বলবে, দেখো আমরা ইলেকশন জিতিয়ে দিলাম, আর ও এখন যথেচ্ছাচার করছে। স্যার আমরা তো কোনো কালেক্টর বা এসপি চাকরি চাইছি না, যে কোনো ছোটোখাটো চাকরিই চলবে স্যার। স্যার খুব অভাবে আছি, কিছু একটা পাইয়ে দিন না। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি, সরকারের কাছে রেকমেন্ডেশন পাঠিয়ে দেব। তোমরা দুজন নিজেদের ডিটেল আমার সেক্রেটারির কাছে দিয়ে দাও। ধন্যবাদ স্যার। স্যার আপনার এই উপকার কখনো ভুলবো না স্যার। চল। আরে দাঁড়াও দাঁড়াও, এখনো পর্যন্ত কোনো উপকার হয়নি, আর হবার গ্যারান্টিও নেই। রেকমেন্ডেশন পাস হবে, তারপরে হবে। ততক্ষণ পর্যন্ত কোনো গ্যারান্টি নেই, এটা তোমরা দুজন ভালো করে বুঝে নাও, ঠিক আছে? অল দ্য বেস্ট। রতন বিশ্বাস, অরবিন্দ দাস। স্যার 2005-এ মেডেল পেয়েছিলাম। আরে বারবার মেডেল পেয়েছি এটা বলার কি আছে? আরে কেন্দ্রীয় সরকার মেডেলের সাথে সাথে 10,000 টাকা দিয়েছিল, আর রাজ্য সরকার 5,000 টাকা। তোমরা তো সে ব্যাপারে কখনো কিছু বলো না। একটা সন্ত্রাসবাদীকে ধরেছো বলে তোমরা সরকারের এখানে ঘর জামাই হতে চাও? হ্যাঁ, তোমাদের আরতি করব, কোলে নিয়ে খাওয়াবো? না না স্যার, সেরকম ব্যাপার নয়। তাহলে কিরকম? এর মানেটা কি হলো? সব সময় পুরনো টেপ রেকর্ডারের মতো মেডেল পেয়েছিলাম, বাহাদুরির কাজ করেছিলাম, এটা করেছিলাম, ওটা করেছিলাম, একই জিনিস নিয়ে বারবার আউড়িয়েই চলেছো। আরে চুপ! আরে আমাদের দেশের পুলিশ, আমাদের দেশের মিলিটারি দিনরাত সন্ত্রাসবাদীদের ধরছে, তাদেরকে মারছে। তারা তো কখনো সাহায্য চায় না যে স্যার এই হলো আমাদের মেডেল,
এই হলো আমাদের সার্টিফিকেট। ওরা তো বলে না যে আমরা হলাম স্পেশাল, আমাদের জন্য এটা করো, আমাদের জন্য ওটা করো। আরে কোথায় 6 বছর আগে ভুল করে সন্ত্রাসবাদীদের ধরেছিলে, সারা জীবন ধরে তোমরা সেটা ভাঙিয়েই খেতে চাও? তারপর থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো কাজ করোনি, তোমরা কিচ্ছু করার চেষ্টাও করোনি। আমার ছেলে সুমিত এখন তোমাদের মধ্যে বেঁচে আছে। এসো আমার কাছে, এসো সোনা, এসো আমার কাছে এসো। রতন আর অরবিন্দ, তোমরা দুজন এখন আর ছোট নও, তোমরা অনেক ঝড় সয়েছ। আর সেই কারণে এই স্কুল আর বিশেষ করে আমি তোমাদের দুজনকে দ্বিতীয়বার এমনকি তৃতীয়বার এক্সামে বসার অনুমতি দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, তোমরা দুজন এক্সাম পাশ করতে পারোনি। এই এক্সাম এডুকেশন সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাতে সমস্ত ছাত্রদের পাশ করতেই হয়, আর তোমরা দুজন এবারও আবার ফেল করেছো। স্যার, সত্যি কথা বলছি, আমরা পুরো চেষ্টা করছি, কিন্তু জানি না কেন পড়তে পারছি না। বই কেনার জন্য টাকা নেই। সুমিত স্যার যতদিন ছিল আমাদের খুব ভালো নম্বর আসতো, কিন্তু উনি চলে যাওয়ার পর আমাদের মাথা কাজই করছে না স্যার। দেখো বাবা, তোমরা সত্যিকে স্বীকার করার চেষ্টা করো, কারণ এই স্কুল তো তোমাদের আর চান্স দেবে না, আর আমার মনে হয় না অন্য কোনো স্কুলও তোমাদের চান্স দেবে। তাই সব থেকে ভালো হয় যে তোমরা দুজন অন্য কোনো কাজ শেখো, অন্য কোনো কাজ। কারণ প্রতিদিন স্কুলে আসাটা হয়তো বাহাদুরি পুরস্কারের যে অর্থমূল্যটা তারা পেয়েছিল, অরবিন্দ আর রতন সেটা তাদের পড়াশোনায় খরচ করে দেয়, বই, গাইড, এক্সাম ফর্ম ইত্যাদিতে। এই দুজনের পরিবারের লোকজন এদের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে পড়েছিল। এনজিওর থেকে পাওয়া স্বল্প মূল্যটাও ওনারা বাচ্চাদের পড়াশোনায় খরচ করে দেন। কিন্তু রতন আর অরবিন্দ আগের মতো আর জিজ্ঞাসু ও উৎসাহী স্টুডেন্ট হতে পারছিল না, যেমনটা তারা তাদের সুমিত স্যারের সঙ্গে ছিল। এখন এই দুটি ছেলে তাদের জীবনের পাহাড়ে চড়ছিল। এই আরোহণ এবার কঠিন লড়াইয়ে পরিণত হতে চলেছিল। এই রতন, দেখ তোকে কিন্তু কেউ জোর করছে না, যদি না হয় তো না হোক, চল এসব বই খাতা বন্ধ কর, অন্য কোনো কাজে মন দে। কিন্তু বাবা, আরে কি কিন্তু করছিস বলতো? হ্যাঁ, এ তোর পড়াশোনার জন্য বই খাতা আসবে কোত্থেকে? আমি কি করে এত খরচা চালাবো? দেখ বাবা, এবার তোকে একটু পরিশ্রম করতে হবে, জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, বুঝতে পারছিস বাবা? দেখ অরবিন্দ, তুই পড়ার জন্য খুব খেটেছিস, আপ্রাণ চেষ্টা করেছিস। হ্যাঁ বাবা। ব্যাস, এবার এগিয়ে চলতে হবে। তুই বুদ্ধিমান, দেখতেই তো পাচ্ছিস এখন এই একা সংসারে টানতে পারছি না, আমাদের দুজনকেই খাটতে হবে, মাথার ঘাম পায়ে ফেলতে হবে। মন খারাপ করিস না, তুই আর রতন বিরাট সাহস দেখিয়েছিস, মেডেল ফেডেল সব ভালো কথা, কিন্তু দুবেলা দুমুটো খাবার জোটানোও বিরাট বড় কাজ। এতে হয়তো মেডেল পাওয়া যায় না, খিদে তো মেটে, একটা ঠাঁই তো পাওয়া যায়। ফ্র্যাঙ্কলি আজ পর্যন্ত আমি বুঝতেই পারিনি যে নিজের জন্য খেলা মানেটা কি। আমি তো শুধু টিমের জন্য খেলি, আমার উদ্দেশ্য হলো দেশের জন্য খেলা, দেশের রেকর্ডসের জন্য খেলা। আমি কখনো নিজের জন্য ভাবি না, আমি শুধু দেশকে জেতাতে চাই। অরুণ, আপনি এই দেশের লক্ষ লক্ষ বাচ্চার রোল মডেল, ওরা প্রত্যেকেই চায় আপনার মতো খেলতে। আপনার পক্ষ থেকে ওদের জন্য কি মেসেজ দেবেন? হ্যাঁ, আমি শুধু ওদেরকে এটুকুই বলতে চাই যে অর্জুন যেভাবে মাছের চোখ লক্ষ্য করতো, ওদের উইকেট আর বাউন্ডারির দিকে লক্ষ্য করা উচিত। এন্ডোর্সমেন্ট, টাকা, খ্যাতি এগুলো সব পরের ব্যাপার, তারা শুধু কান্ট্রির জন্য খেলুক, মন দিয়ে খেলুক। হরি, কেটে যাচ্ছে ভাই, বাড়িতে শুধুই টেনশন, কাজ নেই, কোনো টাকা নেই। আমার বাড়িতে তো নতুন টেনশন, এখন বলছে বয়স হয়ে গেছে, বিয়ে করে নে। এত টাকা ইনকাম করিস যে বিয়ে করতে পারবি? না রে, যেদিন মজদুরি করি সেদিন কটা টাকা পাই হাতে,
বিয়ে টিয়ে করার কোনো চান্সই নেই। বাড়ির লোকের পুরনো চিন্তাধারা যে বিয়ে করলে কপাল খুলবে। আরে অরবিন্দ, রতন, তোমরা এত বড় বড় জঙ্গি মারলে, সরকার থেকে তোমাদের জন্য কিছু একটা করা উচিত ছিল। সবচেয়ে বড় কথা, স্বয়ং প্রধানমন্ত্রী তোমাদের গলায় মেডেল পরিয়েছেন। কাকা, চেষ্টা তো করছি, চিঠি লিখেছি সরকারকে। ও, এখন শুধু উত্তরের অপেক্ষা করছি। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আপনার হয়তো আমাদের কথা মনে নেই, 2005 সালের 26শে জানুয়ারি আপনি আমাদের সাহসিকতার জন্য পুরস্কার দিয়েছিলেন। রতন বিশ্বাস আর অরবিন্দ দাস, ডাকুয়াপুরা গ্রাম, কামরূপ ডিস্ট্রিক্ট, আসাম। আমরা দুজন একজন সন্ত্রাসবাদীকে ধরেছিলাম যে আমাদের স্কুল টিচারকে মেরে ফেলেছিল। স্যার, এই চিঠিটা আমরা আপনার কাছে চাকরির আবেদনপত্র হিসেবে পাঠাচ্ছি। স্যার, আমরা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের থেকে যে ক্যাশ পেয়েছিলাম তা পড়াশোনা করতেই ব্যয় করে ফেলেছি। কিন্তু ভাগ্য খারাপ যে আমরা বেশি দূর পড়াশোনা করতে পারিনি, আর বেশি দূর পড়ার জন্যও আমাদের কাছে টাকা ছিল না। আমরা ডেইলি মজদুরি করি। আমরা এটা বলছি না যে আমাদের সরকারি চাকরি এই কারণে পাওয়া উচিত যে আমরা ছোটবেলায় সাহসিকতার পুরস্কার পেয়েছিলাম। কিন্তু স্যার, আমরা এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে। যদি সাহায্য হিসেবে আপনি আমাদের একটা চাকরি পাইয়ে দেন, আমরা আপনার কাছে ঋণী হয়ে থাকব। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। শোন, ভিক্ষে করছি বলে মনে হচ্ছে না তো? না ভাই, আমরা তো নাগরিক হিসেবে দরখাস্ত করছি। পোস্ট করে দেই চিঠিটাকে। এতদিনে তো চলে আসা উচিত রে। হ্যাঁ, চল দেখি খোঁজ নিয়ে। চিঠি এসেছে নাকি পিয়ন বাবু? না, এখনো আসেনি তোমাদের কোনো চিঠি। সেই কবে 1 মাস আগে চিঠি পাঠিয়েছিলাম। আরে দিল্লি তো অনেক দূর, তোমরা তো জানোই। তোমরা তো গিয়েছিলে না মেডেল নিতে? তখন তো ছোট ছিলাম। হ্যাঁ, এখন তো বড় হয়ে গেছো। দেখো, চিন্তা একদম করো না, চিঠি যখনই আসবে আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো। পোস্টম্যান তোমাদের বাড়ি ভালোভাবে চেনে। আরে মেডেল পেয়েছিলে না তোমরা, চিঠি তোমরাই পাবে। সত্যি বলতে কি, 10 জনের মধ্যে 9 জনই তোমাদের মতো সন্ত্রাসবাদীদের পেছনে ছুটতো না। তোমরা তখন সেটা ভেবে করেছিলে নাকি রাগের বশে করেছিলে তা জানি না, তবে নিজের জীবনকে বিপদের মধ্যে ফেলা, তাও আবার তখন যখন না উল্টো দিকে কারোর হাতে বন্দুক রয়েছে। ভাই, এর মধ্যে কতটুকু বাহাদুরি আর কতটুকু বোকামো এ তো আমার জানা নেই। ভাই, কিছু মনে করো না, এই কথা প্রসঙ্গে বলে ফেললাম আর কি। আরে তোমার কথা কি খারাপ ভাববো কাকা, হয়তো তুমি ঠিকই বলছো। আমরা সজ্ঞানে ছিলাম নাকি অজ্ঞানে ছিলাম জানি না, আমরা তখন কি করছিলাম। আমরা ঠিক করেছি না ভুল করেছি সেটা ভেবেই আমাদের মাথাটা খারাপ হয়ে যায়। সে সময় যা মনে হয়েছিল তাই করেছিলাম। তারপর অনেকদিন আমরা মিলিটারি ক্যাম্পেও তো ছিলাম। কতদিন ওখানে থাকলাম, আর ওখান থেকে বেরিয়ে আমরা একদম পাল্টে গেলাম, তাই না রতন? কখনো ভাবিও নি যে জীবনে এরকম দিন দেখতে হবে। সাবধান অল ব্যাটালিয়ন! আচ্ছা, এতদিন তোমরা যখন মিলিটারি ক্যাম্পে ছিলে, তো ওখানে গিয়ে তোমরা দুজনে চাকরি চাইছো না কেন? ক্রিকেটের দ্বারা ভারতের সম্মান বাড়ানোর জন্য ভারতীয় ক্রিকেট টিমের রান মেশিন নামে পরিচিত অরুণ বাত্রাকে আজ ভারতীয় সেনা অনারারি মেজরের পদে সম্মানিত করেছে। এই আনন্দ আমি বলে বোঝাতে পারবো না। এই পোস্ট, এই ইউনিফর্ম আমার ছোটবেলার স্বপ্ন ছিল, যেটা আজ সত্যি হয়েছে। আই লাভ মাই ইন্ডিয়া। আমি তোমাদের কেসটা আগেই শুনেছি। তোমাদের তো ফৌজে থাকা উচিত। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি কিছু করতে পারেন? যা করতে হবে তোমাদেরই করতে হবে। আর্মির জবের জন্য কয়েকটা সিলেকশন প্রসিডিওর আছে, টেস্ট দিতে হয়, এক্সাম হয়। আমরা তৈরি আছি স্যার। আমরা সব পরীক্ষা দিয়ে দেবো স্যার, ব্যাস একটা সুযোগ দিন আমাদের। নিশ্চয়ই, গিভ ইউর বেস্ট শট। কিন্তু এই বছর তো এক্সামের ডেট পেরিয়ে গেছে, এখন তোমাদের পরের বছরই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? আর কিছু? ওখানে নিশ্চয়ই কাজ পাবি। আমারও সেরকমটাই মনে হয়। পরের বার ফর্ম বেরোতেই ফিল আপ করে দেবো। হয়ে গেলে তো খুবই ভালো হবে বাবা। ফৌজে সৈনিকদের মাইনেপত্রও ভালো, আর হয়তো একটা থাকার জায়গাও পাওয়া যাবে। আরে মা, অনেক লোক কাজ করে ওখানে। আমি আর রতন ওখানে 4 মাস ছিলাম। ওখানে নিয়মকানুন আমরা সব জানি, আমাদেরকে তো নিশ্চয়ই নিয়ে নেবে। তোদের দুজনের ফৌজের চাকরির ব্যাপারে আগেই ভাবা উচিত ছিল। তোরা কাজটাও তো সেনাদের মতনই করেছিস। তোদের মতন সাহসী ছেলেদের ফৌজে দরকার আছে। হ্যাঁ বাবা, আমাদের আর্মিতে আগেই অ্যাপ্লাই করা উচিত ছিল। দেরি হয়েছে ঠিকই, ভালো হয়েছে। সুমিত বড়ুয়া, অরবিন্দ আর রতনের প্রিয় সায়েন্স টিচার,
যে কিনা অন্য একজন টিচারের উপকারের জন্য সন্ত্রাসবাদীদের সঙ্গে বোঝাপড়া করতে গিয়েছিল, আর তাকেই খুন করা হয়। সুমিত একটা সরকারি চাকরি করত। ওনার মৃত্যুর পর ওনার বাচ্চাদের ফ্রি এডুকেশন প্রদান করা হয়। ওনার স্ত্রী আর তার পরিবারের সবার জন্য প্রত্যেক মাসে পেনশনের ব্যবস্থা করা হয়। রতন আর অরবিন্দ যারা সুমিতের হত্যাকারীকে ধরেছিল, তারা একটা স্টেবল জীবনযাপন করার জন্য প্রাণপণ চেষ্টা করছিল। যে কোনো স্টুডেন্ট যারা বেভারি অ্যাওয়ার্ড পেয়ে থাকে তাদের কিছু কনসেশন দেওয়া হয়। গ্র্যাজুয়েট হওয়া পর্যন্ত পুরো এডুকেশন স্পন্সর করা হয়। সারা দেশের ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল কলেজে তাদের জন্য রিজার্ভেশন থাকে। যে কোনো জায়গায় পড়ার জন্য তাদের সাহায্য করা হয়। 2011 সালে অরবিন্দ আর রতনের ব্রেভারি অ্যাওয়ার্ড পাওয়ার 6 বছর হয়ে গিয়েছিল। ওরা দুজন আর্মিতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করে। তো কবে ডাকবে ওরা? বললো 1 সপ্তাহের মধ্যে। বাহ, খুব ভালো, খুব ভালো। ওই যে বলে না, সবুরে মেওয়া ফলে। হ্যাঁ, তো ফল পেলে তো অবশেষে। তো আমার তরফ থেকে তোমাদের জন্য লাক বেস্ট। বেস্ট অফ লাক। হ্যাঁ, ওই হলো বেস্ট অফ লাক। যাই হোক, সবকিছু ভালোই ভালো মিটে গেলেই ভালো। কি হলো? কি লেখা আছে? বলছিস না কেন? এত বছর বাদে তোমাদের দুজনকে দেখে ভালো লাগছে। বসো। দেখো, ব্যাপারটা হলো আমাদের ফোর্সের কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, ফিজিক্যাল, মেন্টাল সব কিছু। তোমরা দুজন সব পরীক্ষায় দিয়েছো, নম্বর কম হয়েছে, সিলেক্ট হওনি। আর এই সিদ্ধান্ত আমি কেন, কেউই বদলাতে পারে না। স্যার, আমরা খালি হাতে একটা সন্ত্রাসবাদীকে ধরেছিলাম, তাও ছোটবেলায়। স্যার, আমাদের একটা সুযোগ দিন, আমরা নিশ্চয়ই কিছু করে দেখাবো। এখন তোমাদের দুজনকে আমি এটা কি করে বোঝাবো যে তোমরা তখন যেটা করেছিলে একটা জোশে করেছিলে? তখনকার অরবিন্দ রতন আর আজকের অরবিন্দ রতনের মধ্যে অনেক তফাৎ। কি তফাৎ স্যার? বলুন না স্যার। তাহলে শোনো তোমরা, এই সেই ফাইল যেখানে তোমাদের রিজেক্ট হওয়ার কারণগুলো রয়েছে। আমি ভালোভাবে পড়েছি। তুমি রতন, তুমি ফিটনেস এক্সামিনেশনে ফেল করেছো, আর তোমার ফিটনেস নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছে। আর তুমি অরবিন্দ, পুরো 4 ইঞ্চি কম। আর্মির মিনিমাম হাইট রিকোয়ারমেন্টের থেকে 4 ইঞ্চি কম তুমি। দেখো, তোমাদের দুজনের ওপর আমার পুরো সহানুভূতি রয়েছে, কিন্তু আর্মিতে তো আমি কিচ্ছু করতে পারবো না। আই এম সরি, রিয়েলি সরি। শক্তি, পাওয়ার কোথা থেকে আসে মানুষের মধ্যে? এই শক্তি নিজেদের শরীর থেকে না, হাতে ধরে থাকা অস্ত্র থেকে না, শক্তি আসে মানুষের মস্তিষ্ক থেকে, মানুষের সেই দৃষ্টিভঙ্গি থেকে। আর যদি যদি তোমার মধ্যে সেই সাহস, বিশ্বাস থাকে যে তুমি অন্যের জন্য কিছু করতে চাও, তাহলে সেটা অবশ্যই করো। কারণ শক্তি আর সাহস মানুষের সেই পরিচিতি যেটা দিয়ে সে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য যে কোনো অবস্থায় দৃঢ়ভাবে দাঁড়াতে পারে। যখন কেউ আমার সাকসেসের ব্যাপারে জিজ্ঞেস করে, আমি তখন 4টে শব্দের উপর জোর দেই: পাওয়ার, এনার্জি, কনসেন্ট্রেশন অ্যান্ড ফোকাস। আর এই সব কিছুর জন্য চাই নিউট্রা প্ল্যান। যদি আপনিও চান আপনার বাচ্চা পরিশ্রমী হোক, সাহসী হোক, আর যদি না কনসেন্ট্রেশন লুজ করাতে চান, তাহলে আপনার বাচ্চা চাই নিউট্রা প্ল্যান। হ্যাঁ,
আমি তোমাদের দুজনের সব ডিটেল নোট করে নিয়েছি। এবার আমি এটাকে ফরওয়ার্ড করব। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার। কিন্তু হ্যাঁ, আর একটা কথা, যতদিন না তোমাদের দুজনকে আমাদের এখান থেকে বা অন্য কোনো জায়গা থেকে না ডাকে, তাহলে এখানে এসে আবার দাঁড়িয়ে যেও না, ভালো লাগে না, বুঝেছো? যাও। রতন আর অরবিন্দের কাহিনী প্রিন্ট মিডিয়া 2012 সালে তুলে ধরে। এই দুঃখজনক ঘটনা আমাদের সমাজের প্রতিবিম্ব। এই দুটি ছেলে অদ্ভুত সাহসের প্রমাণ দিয়েছিল। এই দুজনকে চারা গাছের মতো যত্ন করে প্রয়োজন ছিল একটা মহিরুহ তৈরি করার। ওরা যেটা করেছিল সেটা সারা দেশের যুব সমাজের কাছে একটা ইন্সপিরেশন। আমাদের এটা মনে হয় যে এই রকম দৃষ্টান্ত সৃষ্টি করা ছেলেদের সঙ্গে ন্যায় হওয়া উচিত। ওদের সাহায্যের এমন একটা হাত প্রয়োজন যা ওদের দৃঢ় আর আদর্শ নাগরিক তৈরি করবে। হ্যালো, এটা আইসিসিডব্লিউ গুয়াহাটির অফিস? ইয়েস ম্যাম, আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কেসের ব্যাপারে কথা বলার আছে। কোন কেস? এটা 2005-এর কেস, রতন বিশ্বাস আর অরবিন্দ দাস। ম্যাম, এটা অসমের ডাকুয়াপাড়ার কেস, কামরূপ ডিস্ট্রিক্ট। রতন আর অরবিন্দ একটা খুব সাহসিকতার কাজ করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্ভবত আমি শুনেছি। ওদের সম্পর্কে কি বলার ছিল? ম্যাম, তখন ওরা বাচ্চা ছিল, আর এখন 7 বছর পরে ওদের 22-23 বছর বয়স, আর ওদের অবস্থা বেশ খারাপ। আর যতদূর আমি জানি, আইসিসিডব্লিউ সমস্ত সাহসিকতার পুরস্কার বিজেতাদের এডুকেশন অ্যান্ড অল ওভার ডেভেলপমেন্টের ব্যাপারে বেশ সক্রিয়। আমি আপনার কাছে অ্যাপিল করছি যে এই দুজনের জন্য কিছু করা হোক। রতন বিশ্বাস আর অরবিন্দ দাস। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি ওদের দুজনের রেকর্ডটা চেক করি। যদি আমাদের তরফ থেকে কোনো ভুলভ্রান্তি হয় তাহলে আমি সেটা নিশ্চয়ই রেকটিফাই করব। থ্যাংক ইউ ম্যাম। আমরা দর্শকদের বলে রাখি, আমাদের আজকের এই কেসটা অসমের কামরূপ জেলার ডাকুয়াপাড়া গ্রামের আদিবাসী 2 যুবকের জীবনের উপর তৈরি, রাতুল আর ঋতুপর্ণ। রাতুল আর ঋতুপর্ণের ঘটনা আমরা একটা প্রিন্ট মিডিয়ার নিউজ আর্টিকেল থেকে জানতে পারি, আর আমরা এই ব্যাপারটা আইসিসিডব্লিউর আসাম স্টেট ব্রাঞ্চের আধিকারিকদের সামনে তুলে ধরি। আইসিসিডব্লিউ আসাম থেকে রাতুল আর ঋতুপর্ণকে যদিও আমরাই নমিনেট করেছিলাম সাহসিকতা পুরস্কারের জন্য, কিন্তু আমরা প্রথমে আসলে আমরা চেষ্টা করেছিলাম ওদের দুজনের সাথে দেখা করার, কন্ট্যাক্ট করার, কিন্তু আমাদের তরফ থেকে কোনো খামতি থেকে গেছে। কন্ট্যাক্ট নাম্বার আমরা পাইনি, যার জন্য ইচ্ছে থাকলেও দেখা করতে পারিনি, তাই ওদের কোনো সাহায্য করতে পারিনি। আইসিসিডব্লিউর অসম স্টেট ব্রাঞ্চের আধিকারিকরা খুবই দুঃখের সঙ্গে নিজেদের ভুল শুধরে রাতুল আর ঋতুপর্ণকে আইসিসিডব্লিউর গুয়াহাটির অফিসে ডেকে পাঠায়, আর তাদের ভরসা দেয় যে ওই দুজনকে জীবনে কিছু করার জন্য, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তারা সুযোগ করে দেবে। রাতুল আর ঋতুপর্ণ, তোমাদের দুজনের ফর্ম আমি ফিল আপ করে দিয়েছি, আর পেপারসও আমি চেক করে নিয়েছি, আর যতটা সম্ভব তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী আমরা কোনো ভালো সরকারি চাকরি দেওয়ার চেষ্টা করব। এর জন্য আমরা তোমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করাবো, গভর্নর সাহেবের সঙ্গেও দেখা করাবো, আর যতটা সম্ভব চেষ্টা করব। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। এখন আমরা ভীষণ খুশি, কারণ আইসিসিডব্লিউর তরফ থেকে আমরা হেল্প পেতে চলেছি, আর আমি আশা করছি যে আমরা কোনো সরকারি চাকরি পাবো, আর আমরা আমাদের পরিবারের ভবিষ্যতের জন্য কিছু ভালো কাজ করতে পারবো, আর দেশেরও সেবা করতে পারবো। ক্রাইম পেট্রোলকে আমরা আইসিসিডব্লিউ আসামের তরফ থেকে ধন্যবাদ দিতে চাই। আসলে ওদের জন্যই আমরা আবার সুযোগ পেয়েছি রাতুল আর ঋতুপর্ণের সাথে দেখা করার, আর এখন তো আমাদের রেসপন্সিবিলিটি আরো বেড়ে গেছে যে যতটা সম্ভব ভালো চাকরি ওদের দেওয়ার। আমরা তো ঠিক করেই নিয়েছি আইসিসিডব্লিউ আসামের পক্ষ থেকে ওদের জন্য যতটা সম্ভব করার। এ তো সুখবর, ভরসা রাখলে ফল পাবেই, বিফলে যাবে না।
আমাদের বিশ্বাস আছে আর সম্পূর্ণ আশা যে এই দুজন যুবক যারা গত 7 বছরে এতদিন হতাশার অন্ধকারে মাথা ঠুকছিল, এবার তাদের সাথে অন্যরকম হবে। ওরা নতুন দিশা খুঁজে পেয়েছে, সুযোগ পেয়েছে। এবার ওরা এটা সুযোগ নিয়ে জীবনে নতুন কিছু করে দেখাবে। অপরচুনিটির দরজা সবার জন্য খোলা থাকা উচিত। এবার তারা সেই দরজা খুলে আকাশে উড়ে বেড়াবে, 2-1 কদম চলবে নাকি নিচে পড়ে যাবে, সেটা যার যার ক্যাপাসিটি, তাদের হার্ডওয়ার্ক আর হয়তো কিছুটা অংশ ভাগ্যের হয়ে থাকে। কিন্তু সুযোগ পাওয়াটা ভাগ্য হওয়া উচিত নয়, এটা একটা সাংবিধানিক অধিকার হওয়া উচিত। দেশের জন্য জেতা কোনো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ বা কালচারাল অ্যাওয়ার্ড, আর দেশের সুরক্ষার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো সন্ত্রাসবাদীকে ধরা, এই দুটোর মধ্যে পার্থক্য করা অনেক বড় অন্যায়। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করা সাধারণ মানুষের কৃতিত্ব ততটাই যতটা অলিম্পিকে মেডেল আনা বা ক্রিকেট খেলায় রেকর্ড বানানো। আজকে যুব সম্প্রদায়ের কাছে রোল মডেলের অভাব আছে, আর আমরা যদি রাতুলা, ঋতুপর্ণর মতো বাহাদুর ছেলেদের হিরো বানাবার বদলে, তাদের রোল মডেল বানাবার বদলে তিক্ততা আর অন্ধকারে তাদের ডুবে যেতে দিই, তাহলে আমরা স্কুল কলেজে বাচ্চাদের কি বিষয়ে পড়াবো? সেই কজন ফ্রিডম ফাইটার, সেই দুজন খেলোয়াড়, একজন ডিরেক্টর, অ্যাক্টর বা গায়ক। আমরা যদি আমাদের বর্তমানের হিরোদের বাহবা না দিই, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ কি করে লিখব? আমাদের আজকের যুব সম্প্রদায়ের কাছে রোল মডেল কে হবে? ক্রাইম পেট্রোলের টিম ICCW মানে ইন্ডিয়ান কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ারের অসম স্টেট ব্রাঞ্চকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে যে ওনারা এগিয়ে এসে ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ডের সম্মানকে বজায় রাখার দায়িত্ব নিয়েছেন। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তাকের নতুন একটা কেস নিয়ে।